আগাম আয়কর বসছে না মোটর সাইকেলের ওপর, বাদ পড়ছে সম্পদ কর বসানোর প্রস্তাবও। এনবিআর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। তবে আরও সুবিধা দেওয়া হচ্ছে রপ্তানিকারকদের। সেক্ষেত্রে রপ্তানি আয়ের প্রণোদনার উপর থাকা 10% উৎসে কর কমে হচ্ছে 5%। পাশাপাশি চাল, ডাল, চিনি সহ 28টি নিত্যপণ্যের সরবরাহ পর্যায়ে থাকা উৎসে কর বাড়ানোর সিদ্ধান্ত থেকেও সরে আসছে এনবিআর। একই সাথে স্বর্ণ ব্যবসায়ীদের ক্ষেত্রে থাকা 1% টার্নওভার কর কমিয়ে 10.5% নির্ধারণ করা হচ্ছে নতুন বাজেটে। অন্যদিকে 30% কর দিয়ে আবাসন, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি ও উৎপাদনশীল সহ বেশ কিছু খাতে কালো টাকা বিনিয়োগের প্রস্তাব বাতিল হচ্ছে নতুন বাজেটে। স্বর্ণ বিক্রিতে বিদ্যমান 5% ভ্যাট তুলে দিয়ে ফিক্সড ভ্যাট বসাতে যাচ্ছে এনবিআর। সেক্ষেত্রে ভরি প্রতি তা হতে পারে 4,500 টাকা। এ নিয়ে এনবিআরকে কয়েক দফা চিঠি দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সেক্ষেত্রে ভরি প্রতি স্বর্ণে 2,000 টাকা ভ্যাট নির্ধারণের দাবি জানানো হয়। আর এটি আমলে নিয়ে ফিক্সড ভ্যাট নির্ধারণ করতে যাচ্ছে এনবিআর। এই খাতে থেকে বাড়তি 500 কোটি টাকা রাজস্ব আদায়ের পাশাপাশি অন্তত আরও 10,000 প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় নিয়ে আসার প্রত্যাশা রাজস্ব বোর্ডের। বর্তমানে সারা দেশে 40,000 জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ভ্যাট নিবন্ধন আছে মাত্র 8,000-এর। আসছে 2026-27 অর্থ বছরের বাজেটের দর্শন হবে নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করা। এতে কেউ বাধা দিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আর বাড়তি নজর থাকবে হতদরিদ্র মানুষের দিকে। ইআরএফ আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ভঙ্গুর ব্যাংক ও পুঁজিবাজার পুনর্গঠনে বাড়তি নজরদারির কথাও জানান তিনি। এ সময় সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার তাগিদ দেন আলোচকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। 2 দশক পর বাজেট দেবে বিএনপি সরকার, কিন্তু অর্থনীতির স্বাস্থ্য এতটাই চ্যালেঞ্জিং যে হিসাব নিকাশ মেলাতে বেশ বেগ পেতে হচ্ছে নতুন অর্থমন্ত্রীকে। এ নিয়ে ইআরএফ আয়োজিত সেমিনারে তিনি জানান, দায়িত্বের 3 মাসের মধ্যে বাজেট দেয়া কঠিন কাজ, তবু সচেষ্ট সরকার। অর্থমন্ত্রী বলেন, বাজেট হবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত। সব মানুষের কাছে পরিবর্তনের সুফল পৌঁছে দিতে কাজ করবে সরকার। আর এতে কেউ বাধা দিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 1-1.5 মাসের মধ্যে বাজেট করা খুবই কঠিন। তার উপরে যে অবস্থায় আমরা দায়িত্বটা পেয়েছি, অ্যানাদার ফিলোসফি যে এই বাজেটের যে নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি। রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই ব্যাংক ও পুঁজিবাজারের পুনর্গঠনে বাড়তি মনোযোগের কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী, যদিও এড়িয়ে যান ইসলামী ব্যাংক ইস্যু। অস্থিরতা তখন কমবে যখন ব্যাংকগুলো রিক্যাপিটালাইজ হবে, ডেপোজিটের টাকা ফেরত দিতে পারবে, ডেপোজিটাররা কনফিডেন্স পাবে, আবার ডেপোজিট করবে, ব্যাংকগুলো লেন্ডিং করতে পারবে। দিস ইজ দ্য সাইকেল। এ সময় বাজেট ঘিরে নানা দাবি দেওয়ার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। আর সিপিডি নির্বাহী পরিচালক জোর দেন সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর উপর। বিনিয়োগ বান্ধব পরিবেশ, জ্বালানি, সুশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ল অ্যান্ড অর্ডারের কথা একজন বলে গেছেন পূর্ববর্তী বক্তা। এইগুলো যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে এই লক্ষ্যমাত্রাটা আসলে পূরণ হবে না। টাকা ডিভ্যালুয়েশনের 45% আপনার টাকার মান হারিয়ে গেছে, তাহলে সেই টাকার সমন্বয় ব্যাংকে করতে হবে, কিন্তু ব্যাংক সেটা করছে না, বা সরকারের হয়তো সেখানে মনোযোগ দিতে পারছে না বা করেনি, বিশেষ করে ইন্টেরিয়াম গভর্নমেন্ট। সত্যিকার অর্থে কিন্তু আমাদের ইনভেন্টরি অফ প্রোডাক্টস বা অন্যান্য যেগুলো জ্বালানি অনলি উই হ্যাভ আবার 40 days, এবং এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার, লার্জ এনার্জি টার্মিনাল কোনো কিছু হয় না। অর্থনৈতিক উত্তরণে সরকারকে সময় দেওয়ারও দাবি জানান মন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল দেন সমৃদ্ধির পথটা সহজ নয়, এটা সহজ হবে না, এটা আপনাদের সাপোর্ট লাগবে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্যাংকটির গ্রাহকরা। এই ইস্যুতে আজও দিলকুশায় বিক্ষোভ করেন তারা। বলেন, এস আলমের যোগসাজশে আবারও লুটেরা গোষ্ঠীকে ফিরে আনার চেষ্টা চলছে। অন্যদিকে এই আন্দোলনকে রাজনৈতিক আখ্যা দিয়ে নিয়োগ বহাল থাকার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। মিসবাহ হাসানের রিপোর্ট। নতুন চেয়ারম্যানের নিয়োগ ঘিরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয় ইসলামী ব্যাংকের সামনে। এ সময় নিয়োগ বাতিল সহ নানা দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, আবারও লুটেরা গোষ্ঠীর কাছে ব্যাংকটিকে তুলে দিতে চাইছে সরকার। সরকার ধ্বংস করে দিয়ে গেছে, এখন আবার এই সরকার আসছে বাকিটা ধ্বংস করার জন্য। বাকিটা ধ্বংস করার একমাত্র পদ্ধতি হলো তাদের মনোনীত ব্যক্তিকে ওখানে নিয়োগ দেওয়া। এটা হলো আমাদের আমানত,
এই আমানত আমাদের থেকে ধ্বংস হয়ে যাক, এই আমানত কেউ খিয়ানত করুক, সেটা আমরা চাই না। এই বাংলাদেশ ব্যাংক মূলত এসালমের ক্রিয়ানকে পরিণত হয়েছে। এসালমকে তারা তিলে তিলে ব্যাংকটাকে লুট করার, গ্রাস করার সুযোগ করেছে। লুটেরা গোষ্ঠীর কেউ যেন পর্ষদে ফিরতে না পারে এজন্য কার্যকর উদ্যোগের দাবি করেন আন্দোলনকারীরা। দাবি জানান অর্থনীতিবিদদের সমন্বয়ে নতুন পর্ষদ গঠনের। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, স্বতঃস্ফূর্ত আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে। অবিলম্বে মুর্শিদ আলম সাহেবকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে, তাকে অপসারণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপত্র যিনি পতন হবে না, আমরা এই বক্তব্যের জন্য নিন্দা জ্ঞাপন করছি। রায়ের কাজে ভর করে ভারতীয় প্রেসিডেন্টের আলোকে এদেশের সাধারণ মানুষের টাকা লুটার জন্য আমার এসেছে এরা নির্লজ্জ। ওমর ফারুক সাহেবকে আপনি পুনর্বহাল করুন ইসলামী ব্যাংকে, আর এসালমের প্রশাসক খুরশিদ আলমকে এখান থেকে প্রত্যাহার করুন। এদিন মুখপাত্র জানান, কোনো ঋণ কেলেঙ্কারি কিংবা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত নন খুরশেদ আলম। তবে তার স্ত্রী খেলাপি বলেও স্বীকার করেন তিনি। রাস্তার কোনো আন্দোলন দ্বারা তার সিদ্ধান্ত পরিবর্তন করবে, সেটা যদি কেউ ভেবে থাকে তবে সেটা সঠিক না। একটি প্রতিষ্ঠান ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে, সেই প্রতিষ্ঠানে ওনার ওয়াইফও ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত। এদিকে ইসলামী ব্যাংক ঘিরে অনিশ্চয়তার মধ্যে আমানত তুলে নিচ্ছেন অনেক গ্রাহক। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। এলডিসি থেকে উত্তরণের জন্য অতিরিক্ত ৩ বছর সময় বাড়ানোর পক্ষে জাতিসংঘ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাবকে সমর্থন দিয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। এ সময় বাড়ানো যথাযথ হবে বলেও মনে করে সংস্থাটি। তবে কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। মূল্যায়নে আরও বলা হয়, এলডিসি উত্তরণের ৩টি সূচকেই নির্ধারিত সীমা ছাড়িয়ে গেছে বাংলাদেশ। তবে বৈশ্বিক সংকটে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা প্রস্তুতির ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। প্রতি বছরই দাম, অব্যবস্থাপনা ও সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বিপুল কাঁচা চামড়া, অথচ চাহিদা মেটাতে আমদানি করতে হচ্ছে বিদেশ থেকে। সবশেষ অর্থ বছরে যার অর্থমূল্য ছিল ২,০০০ কোটি টাকার উপরে। ফলে নিজস্ব সম্পদ ছাপিয়ে অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ছে বাংলাদেশ, যাকে এই খাতের জন্য অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। কোরবানি এলেই দেশের চামড়া খাত ঘিরে এমন অব্যবস্থাপনার চিত্র এখন চিরচেনা। প্রতি বছর নানামুখী আলোচনা আর উদ্যোগের কথা শোনা গেলেও পরিস্থিতির অবনতি হচ্ছে কয়েক বছর ধরেই। ফলে গুরুত্বপূর্ণ এ সম্পদ এখন একরকম বোঝা হয়ে যাচ্ছে অর্থনীতির জন্য। তথ্য অনুযায়ী সারা বছরের প্রায় অর্ধেক চামড়াই আহরণ হয় কোরবানি ঘিরে, কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে নষ্ট হয় বড় একটা অংশ। অন্যদিকে দেশীয় ট্যানারি এবং প্রতিষ্ঠানগুলো মানসম্মত উপায়ে প্রক্রিয়াজাত না করায় চাহিদা কমছে বিশ্বব্যাপী, জানিয়ে ক্ষুব্ধ খাত সংশ্লিষ্টরা। সরকার যে চামড়া রেট সরকার চামড়া কিনে, চামড়া তো কিনে আমরা, চামড়াটা কত বিক্রি হবে না হবে আমরা জানি। প্রতি বছর সে আজকে এই যে চামড়া আমদানি আসলেই কম, কারণ কোম্পানির টাকা পয়সা ঠিকমতো পেড করে না এবং লবণের দাম বেশি, লেবারের দাম বেশি, খরচা বেশি। আগে তো ছিল মনে করেন ৫,০০০ টাকা ছিল, আর ১৮ বছর আগে অমিল ক্ষমতা হওয়ার পর মনে করেন এটা পানি হয়ে গেছে, এই পানি রয়ে গেছে। চামড়া খাতের আন্তর্জাতিক বাজার ধরতে সবচেয়ে কার্যকর উপায় লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ অর্জন। এক্ষেত্রে ইতালি, ভারত কিংবা চীন শতগুণ এগিয়ে থাকলেও আশঙ্কাজনকভাবে পিছিয়ে বাংলাদেশ। মূলত হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের পর সিটিপি কার্যকর না হওয়ায় এই সনদ পাচ্ছে না কারখানাগুলো। তাই এদেশমুখী হচ্ছে না আন্তর্জাতিক ক্রেতারাও। অথচ সমস্যা সমাধানে নেই কার্যকর কোনো উদ্যোগ। সিটিপিটা ঠিক নাই। এই সিটিপিটা যে রং একটা টেকনোলজিতে তৈরি হয়েছে, এটার জন্য আমি মনে করি দুইটা বিষয় তদন্ত হওয়া দরকার আছে, কেন হইল, কিন্তু বাস্তবে যে বিষয়টা দরকার এখন কিভাবে দ্রুত এটা সমাধান করে আমরা সামনে আগাইতে পারি, এই জিনিসটা আগে করতে হবে।
দেশীয় চামড়ার এই অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে বাইরের ক্রেতারা, যে কারণে বিপুল কাঁচা চামড়া আমদানি করতে বাধ্য হচ্ছেন রপ্তানিকারকরা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সর্বশেষ অর্থবছরে যার অর্থমূল্য ২,০০০ কোটি টাকার উপরে। এ অঙ্ক আগের অর্থবছরের চেয়ে প্রায় ৩৪% বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, এই প্রবণতা থামানো না গেলে অস্তিত্ব সংকটে পড়বে পুরো শিল্প। আমাদের দেশে যে শু ফ্যাক্টরি বা ফুটওয়্যার ফ্যাক্টরিগুলো যেগুলো আছে, ওরা কিন্তু আমাদের চামড়ার গুণগত মান অনেক ভালো। আমাদের সস্তা চামড়া, এই চামড়া ওরা ব্যবহার করতে পারছে না একমাত্র কমপ্লায়েন্সের কারণে। আমাদের ট্যানারিগুলো ওইভাবে কমপ্লায়েন্স না হওয়ার কারণে তারা বিদেশ থেকে আমদানি করে তাদের এগুলো এক্সপোর্ট করতেছে। চায়নারা যে মালটা আমাদের থেকে নিয়ে যায়, গলা চিপা ধরে মালটা নিয়ে যায়, এবং ওইটা ইউরোপের বাজারে তারা বিক্রি করে। এখন ফাঁকে দিয়ে আমাদের দেশ শেষ, আমাদের দেশের অর্থ শেষ, আমাদের ট্যানারি শিল্প শেষ। কয়েক বছর আগেও প্রতি বর্গফুট চামড়া $3 পর্যন্ত দামে রপ্তানি করেছে বাংলাদেশ, অথচ বর্তমানে তা নেমেছে 40 সেন্টে। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। বহুল আলোচিত বাণিজ্য চুক্তি চূড়ান্তে বৈঠকে বসেছে ভারত যুক্তরাষ্ট্র, যেখানে প্রাথমিক সমঝোতার ভিত্তিতে আইনি ও কারিগরি দিক চূড়ান্ত হতে পারে। এর মধ্যে প্রথম ধাপের কাজ শেষ হওয়ার দাবি জানিয়েছে নয়াদিল্লি। বিস্তারিত নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে। বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে 4 দিনের বৈঠকে ভারত যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে হওয়া প্রাথমিক সমঝোতার ভিত্তিতে কাঠামো অনুযায়ী ও কারিগরি দিক চূড়ান্ত হতে পারে এবারের বৈঠকে। এরই মধ্যে প্রথম ধাপের আলোচনার প্রায় 99% কাজ সম্পন্ন হওয়ার কথা জানান ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। যুক্তরাষ্ট্রের আইনে কিছু পরিবর্তন আসায় চূড়ান্ত চুক্তি সংশোধনে কাজ করছি আমরা। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, বাণিজ্য চুক্তির 99% বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। কয়েকটি খুঁটিনাটি বিষয়ে আলোচনা চলছে। গেল ফেব্রুয়ারিতে বাণিজ্য চুক্তি নিয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় ভারত যুক্তরাষ্ট্র, কিন্তু এরপরই আদালতের রায়ে ট্রাম্পের পাল্টা শুল্ক বাতিলে ভাটা পড়ে বাণিজ্য চুক্তির আলোচনায়। যদিও ট্রাম্প প্রশাসন ভারত সহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য নীতির তদন্ত শুরুর পাশাপাশি ঢালাওভাবে আরোপ করেন 10% শুল্ক। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের তথ্য বলছে, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর তুলনায় অগ্রাধিকারমূলক শুল্ক হার আশা করছে ভারত। চুক্তির মূল রূপরেখা চূড়ান্ত হলে ভারত সফরে যাবেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসন গ্রিয়ার। শুধু তাই নয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভাষ্যমতে আগামী 5 বছরে জ্বালানি, প্রযুক্তি এবং কৃষি খাতে $500 বিলিয়ন মার্কিন পণ্য ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। উল্লেখ্য, 7 ফেব্রুয়ারি বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের রূপরেখা ঘোষণা করে ভারত যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয় ভারতীয় পণ্যের শুল্ক হার 50 থেকে কমিয়ে 18% নামিয়ে আনবে যুক্তরাষ্ট্র। নাদিয়া ইসলাম তুলি, ৭১। যুক্তরাষ্ট্রে গেল কয়েক বছরে মধ্যম ও নিম্ন আয়ের নাগরিকদের তুলনায় ধনীদের সম্পদ বেড়েছে 3 গুণ, যার প্রধান কারণ আবাসন, শেয়ার বাজার ও মূল্যস্ফীতি। এছাড়া সম্পদ বাড়ানোর সুযোগও ধনীদের বেশি থাকায় দিন দিন বাড়ছে বৈষম্য। তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের 68% সম্পদ দখলে রেখেছেন 10% ধনীরা। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অস্বাভাবিক হারে বাড়ছে ধনী গরিবের বৈষম্য। অর্থনীতিতে নানা নেতিবাচক প্রভাব থাকার পরও গেল 3 বছরের সম্পদ বেড়েছে মার্কিনীদের। তবে মধ্যম ও নিম্ন আয়ের নাগরিকদের তুলনায় ধনীদের সম্পদ বাড়ার পরিমাণ অনেক বেশি, যেখানে শীর্ষ 1% ধনীর মোট সম্পদ বেড়েছে 30%। একই সময়ে মধ্যম আয়ের 40% জনগোষ্ঠীর সম্পদ বেড়েছে 10%-এরও কম। ফেডের তথ্য বলছে, 1989 সালে দেশটির সর্বোচ্চ উপার্জনকারী 10% পরিবারের হাতে ছিল মোট জাতীয় সম্পদের 32%। 3.5 দশকের ব্যবধানে 2025 সালে এসে সেই হার বেড়ে দাঁড়িয়েছে 68%, যার মূলে রয়েছে আবাসন, শেয়ার বাজার ও মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্রের আবাসন খাতের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করে শীর্ষ 20% পরিবার। ফলে ক্রমবর্ধমান আবাসন চাহিদা মেটাতে দাম বেড়ে যাওয়ায় লাভবান হয় এসব ধনীরা। এছাড়া করোনা পরবর্তী সময়ে গৃহঋণের সুদ হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সে সময় ঋণ পুনরর্থায়নের মাধ্যমে প্রায় $430 বিলিয়ন বাড়তি সম্পদ বাড়ে এসব পরিবারের।
অন্যদিকে শেয়ারবাজার সহ মার্কিন আর্থিক সম্পদের 25% বেশির মালিক শীর্ষ 20% জনগোষ্ঠী। এর মধ্যে 1/4 বেশি সম্পদ শীর্ষ 1% ধনীর হাতে। সবশেষ 3 বছরে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের সঞ্চিত নগদ অর্থের মান 1% বেশি বাড়েনি। সেখানে পুঁজিবাজারে শীর্ষ 500 কোম্পানির সূচক বেড়েছে 86%। ফলে যাদের হাতে বিনিয়োগ করার মতো সম্পদ ছিল তারা কয়েক গুণ বেশি লাভবান হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মূল্যস্ফীতির প্রভাব সব শ্রেণীর নাগরিকদের উপর সমানভাবে পড়েনি। দেশটিতে বিলাসী পণ্যের তুলনায় প্রয়োজনীয় খাদ্য ও বাসস্থানে মূল্যস্ফীতির হার বেশি। এতে সবচেয়ে বেশি চাপ পড়ে নিম্ন আয়ের মানুষের উপর। এদিকে যুক্তরাষ্ট্রে ধনীদের শুধু অর্থই নয়, সম্পদ বাড়ানোর সুযোগও অনেক বেশি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান আরও বড় হচ্ছে। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।